गुड मॉर्निंग। गुड मॉर्निंग। আন্দামান ট্রিপের আজ ডে 10 আর আজকে আমরা রংগত থেকে ভোর 4টের সময় বেরিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে বারাটাং জেটিতে। এখন বাজে সকাল 6:30 আর এই কিছুক্ষণ বাদেই এখানকার গেট খুলে যাবে আর আমরা রওনা দেবো হচ্ছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আর তার মধ্যে মিডল স্ট্রিটের গেট পড়বে এবং তারপরে 50 কিলোমিটারে সেই জারোয়া জঙ্গল পড়বে, যার উপর দিয়ে আমরা আবার যাব, আবার সেই সুন্দর এক্সপিরিয়েন্স করতে করতে যাব। কিন্তু তোমাদের দেখাতে পারবো না, এটাই একটা আফসোসের, বিকজ এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নেই। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর সকাল সকাল এরকম সুন্দর পরিবেশে চায়ের একটা মজাই আলাদা। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আর এখন ভাটা চলছে বলে জল দেখতে পাবে না। আর ওই ঠিক পেছন দিকটাই রয়েছে জারোয়া রিজার্ভ ফরেস্ট, ওখান থেকেই চালু হচ্ছে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পোর্ট ব্লেয়ারে। আমরা এখন ভেসেলে উঠে পড়েছি, দেখো গাড়ি কিরমভাবে ভেসেলের ওপর উঠছে। আর এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই লরিটার ঠিক পেছন দিকে আমাদের গাড়িটা রয়েছে। আর আমরা এখন যাব, আমরা এই জেটিটা হচ্ছে বারাটাং জেটি, আর আমরা এখন যাব ঠিক ওই জায়গাটাতে রয়েছে মিডল স্ট্রিট জেটি। আর তারপর থেকে এই যে জঙ্গলটা দেখছো তোমরা, এই জঙ্গলটা হচ্ছে জারোয়া রিজার্ভ ফরেস্ট। নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না জঙ্গলটা কতটা ঘন, সূর্যের আলো ঠিকঠাক করে নিচে পৌঁছয় না মাটিতে। আর এই সোজা আমরা গিয়েছিলাম লাইমস্টোন কেভ দেখতে স্পিড বোটে করে। এখনও স্পিড বোট চালু হয়নি, একটু বাদেই স্পিড বোট চালু হয়ে যাবে। আর খুব সুন্দর, আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, সূর্য উঠেছে, দুর্দান্ত লাগছে দেখতে। চারিদিকের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখন মিডল স্ট্রিট জেটির সামনে চলে এসেছি। ওই যে দূরে ভেসেলটা দেখছো, ওই ভেসেলটাও ওই দিক থেকে আসা গাড়িগুলোকে তুলে নিয়ে বারাটাং জেটিতে নিয়ে যাবে। আর এই আমাদের এই ভেসেলটা ওপারে যাবে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বারাটাং থেকে জারোয়া জঙ্গল পার হয়ে আমরা পোর্ট ব্লেয়ার না গিয়ে এখন যাচ্ছি হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। আর মাউন্ট হ্যারিয়েট যাওয়ার রাস্তাতে একটা অসাধারণ জিনিস দেখলাম, যেটা তোমাদের এখন দেখাবো। চলো তাহলে দেখতে থাকো। তোমরা পুরনো 20 টাকার নোটের পেছনের ছবিটা দেখো, এখানে একটা আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে আর নারকেল গাছ চারধারে। আর তোমরা এই সিনটা দেখো, হুবহু এই দৃশ্যটাই এই পুরনো 20 টাকার নোটেতে ছাপা হয়েছিল। সোজা যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। আর এই যে নারকেল গাছ দুটো এখনো সেম টু সেমই রয়েছে। আর ওই যে দূরে ওয়াচ টাওয়ার, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি ওয়াচ টাওয়ারটা। দেখো, খেয়াল করে দেখো, আমার আঙুলটা পয়েন্ট করছে, এই যে ওয়াচ টাওয়ার। আর এই নোটের মধ্যে এইখানটা করে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই জায়গাটা করে। আমরা এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি, দারুণ লাগছে। চলো তাহলে এবার আমরা এগোই মাউন্ট হ্যারিয়েটের দিকে।
আমরা এখন চলে এসেছি মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক। আমাদের গাড়ি ওইটা দিয়ে এলো। পাহাড়ের নিচে একটা চেক পয়েন্ট রয়েছে, সেখান থেকে আমাদের টিকিট কাটতে হলো। গাড়ির পার্কিং আর টিকিট নিয়ে 180 টাকা মতন পড়লো। আর ওইখান দিয়ে গাড়ি আমাদের চলে এলো, এসে এখানে পার্কিং লট আছে, এখানে পার্ক করা আছে। আর এই হলো গেট, এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এখানে গাড়ি বা বাইক অ্যালাউ নেই। তো চলো আমাদের সাথে ট্রেক করতে থাকো তোমরাও। আমরা এখন মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের ওপরে চলে এসেছি। পার্কিং লট থেকে বেশি দূর হাঁটতে হলো না, আমি ট্রেক বলেছিলাম তো ভেবেছিলাম অনেকটা আমাদের ট্রেক করে আসতে হবে। তো পার্কিং লট থেকে 100 মিটার মতো নর্মাল রাস্তা করা আছে, জাস্ট হেঁটে হেঁটে চলে এলাম এখানে। আর এখানে একটা এরকম করা রয়েছে ভিউ পয়েন্ট, এখান থেকে অনেকগুলো দ্বীপ দেখা যায়। আমি এখন ওপরে যাচ্ছি, আর সুদেষ্ণা অলরেডি ওপরে চলে গেছে। চলো তোমাদের নিয়ে যাই। একটা অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে আমি দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, চারিপাশটা দেখো খালি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এখানে দেখো অ্যারো করা রয়েছে আর লেখা রয়েছে ভিউ অফ এনএসসি বোস দ্বীপ। আমি জুম করে তোমাদের দেখাই। এইটা হচ্ছে এনএসসি বোস দ্বীপ, মানে আগে যার নাম ছিল রস আইল্যান্ড। আর এখানে দেখো অ্যারো করা আছে, এটা হচ্ছে নর্থ বে আইল্যান্ডের ভিউ। নর্থ বে আইল্যান্ড বেসিক্যালি এইটাই, এই যে দ্বীপটা দেখছো তোমরা, এই যে দ্বীপটা দেখছো, এই দ্বীপটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, যেটা আমরা তলা থেকে দেখলাম কিছুক্ষণ আগে। আর এইখানে রয়েছে ভিউ অফ সার হিউ রস, এটা আমি জানি না কোন দ্বীপের কথা বলছে। আর এখানে রয়েছে ভিউ অফ শহীদ দ্বীপ। শহীদ দ্বীপ মানে হচ্ছে নীল আইল্যান্ড আমরা জানি। আর ঠিক এই জায়গাটা করেই নীল আইল্যান্ডটা রয়েছে, কিন্তু এখন যেহেতু কুয়াশা তো কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে রয়েছে স্বরাজ দ্বীপ। স্বরাজ দ্বীপ মানে ঠিক এই সোজাই হ্যাভলক আইল্যান্ড দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। দারুণ। এইটা হচ্ছে নিকোবরি হাট, এখানে করা রয়েছে। সম্ভবত নিকোবরের মানুষরা যেভাবে ছাউনি দিয়ে ঘর বানাতো সেটার একটা ডেমো এখানে করা রয়েছে। খুব সুন্দর লাগছে। আমাদের মাউন্ট হ্যারিয়েট ঘোরা হয়ে গেল। আর পেছন দিকে যে একটা সাইনবোর্ড লাগানো আছে দেখছো, একটা কালাপাথর বলে জায়গা রয়েছে। 2.5 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে উঠতে হবে সম্ভবত। যদি টাইম থাকে তোমরা এটা করতে পারো। মাউন্ট হ্যারিয়েট দেখে বেরিয়ে আসার সময় এই দুটো জিনিসের উপর চোখ পড়লো। সম্ভবত এটা উইন্ডমিল, আমি প্রথমবার নিজের চোখে দেখছি, এর আগে কোনোদিনও দেখিনি। আমরা এবারে চলে যাচ্ছি এখান থেকে চাথাম সমিলে, তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানেই।
মাউন্ট হ্যারিয়েট দেখে আমরা এখন যাব চাথাম সমিলে। আমরা এখন এসেছি বাম্বু ফ্ল্যাট জেটিতে। এখান থেকে আমরা আমাদের গাড়ি সমেত আমরা এই ভেসেলে উঠব আর আমরা যাব চাথাম জেটিতে। দেখো সমস্ত গাড়ি এই ভেসেলের ওপর উঠে পড়ছে, যেরকমটা আমরা বারাটাং আইল্যান্ডে করেছিলাম ঠিক সেইভাবে আমাদেরকে এই ভেসেলে করে ওই দিকটা যেতে হবে, ঠিক ওই দিকটা যেতে হবে। মাউন্ট হ্যারিয়েট দেখে এখন চলে এসেছি চাথাম সমিল দেখতে। আর চাথাম হলো একটা আলাদা দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে মানে সেলুলার জেল থেকে এই চাথাম হলো মোটামুটি 5 কিলোমিটার মতন দূরে। আর এবার আমরা তোমাদের এই সমিলটা ঘুরিয়ে দেখাবো। আর চাথাম সমিল হলো এশিয়ার সবথেকে বড় সমিল। চলো তাহলে ঘুরে দেখি। এই সমিলের মেন গেট, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এই টিকিট কেটে নিচ্ছি। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই সমিল খোলা থাকে, মানে ভিজিটার্সদের জন্য খোলা থাকে। আর এইখানে যেটা দেখছো এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের মেন সিটির থেকে আর এই চাথাম যে আইল্যান্ড এটার কানেক্টেড একটা ব্রিজ। এটা একমাত্র কানেক্টেড ব্রিজ, আর নয়তো তোমাদের ভেসেলে করে আসতে হবে যেরকমভাবে আমরা এসেছি। চলো আমরা তাহলে ভেতরে ঢুকছি, তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে চাথাম সমিল। চলো তোমাদের আরও ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। এই চাথাম সমিল প্রতিষ্ঠা হয় 1883 খ্রিস্টাব্দে। কলকাতার মতন আন্দামানেও কিন্তু ট্রাম লাইন রয়েছে, তবে সেই ট্রাম লাইন রয়েছে হচ্ছে এই সমিলের মধ্যে। চলো তোমাদের সেটা আগে দেখাই। এখন তোমরা দেখতে পাচ্ছ ট্রাম লাইনটা, আর দূরে দেখো রেল ট্রলিতে করে কাঠ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এই সমিলে। এখানেই ইউজ হয় শুধুমাত্র, আর অন্য কোথাও এটা ইউজ হয় না। আর দেখো এই সেই লোকোমোটিভ ব্রিটিশ আমলের, যেটা ইউজ হতো আগে এবং কাঠগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার হতো। এই যে গোল চাকতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটার একটা মেকানিজম রয়েছে। মেকানিজমটা হচ্ছে এই যে ট্রলিগুলো রাখা আছে, ওই দূরে যে ট্রলিটা রাখা আছে, এই ট্রলিটা একদিক থেকে অন্য দিকে মুভ করার জন্য এরকম একটা চাকতি তৈরি করা হয়েছে, যেটা আমি পায়ে করে দেখাচ্ছি, যেটা এইভাবে গোল হয়ে ঘোরে। যদি একটুখানি সরাই দেখি সরে নাকি, এই যে গোল হয়ে ঘুরছে এটা দেখো, এই যে। তো তাহলে সহজেই পুরো যে ট্রলিটা আছে সেটা একদিক থেকে অন্যদিকে এরকমভাবে মুভ করা যাবে। এবার তোমাদের দেখাবো আন্দামানের সব থেকে দামি কাঠ। জগৎ বিখ্যাত এই কাঠের নাম হলো প্যাডক। আর এর দাম যেটা জানতে পারলাম সেটা হলো 1 কিউবিক মিটারের দাম প্রায় 98,000 টাকা। তাহলে বুঝতেই পারছো এই কাঠ কতটা মূল্যবান। দেখো এই আইল্যান্ডে একটা জাপানিজ বাংকার আছে। বাংকারের ভেতরে একটু ঢুকে দেখি। এটা হচ্ছে জাপানিজ বাংকার। চলো আমরা বেরোই এবারে আমাদের যেতে হবে সমিলের ভেতরে। এই হচ্ছে চাথাম সমিলের মেন ওয়ার্কশপ। আমরা এখন এরই ভেতরে ঢুকছি। চলো দেখি, যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে তোমাদের দেখাবো, আর নয়তো দেখে এসে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা এখন ওয়ার্কশপের ভেতরে ঢুকছি। প্রথমেই একটা ডেঞ্জার বোর্ড লাগানো আছে। ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো, এখানে একটা সুন্দর বিশ্বকর্মা ঠাকুরের একটা মূর্তি, আর যেটা পুরোটাই কাঠের তৈরি, দুর্দান্ত। সামনেই সমুদ্র, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ফ্যানের কোনো প্রয়োজনই পড়বে না। এবার আমরা নিচে নেমে একটু দেখি কি আছে। এই যে রোলারগুলো দেখছো তোমরা, এতেই মনে হয় বড় বড় গুড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এটাতে করে। শুনেছি এখানে এখনো পুরনো পদ্ধতিতে কাঠ চেরাই হয়। বেশ সুন্দর, মেশিনগুলো বহু পুরনো, হয়তো এগুলো ব্রিটিশ আমলের মেশিন সমস্ত। এই মেশিন লাগানো আছে কাঠ চেরাই করার।
আমি সামনে যাচ্ছি না কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো আমার কথা তোমরা কিছুই শুনতে পাবে না। এই হলো চাথাম সমিলের ভেতরটা। আমাদের ওয়ার্কশপ ঘোরা কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম ওয়ার্কশপে কীরকম কী মেশিন রয়েছে সব কিছু। এবার তোমাদের মিউজিয়ামটা ঘুরে দেখাই। এই হলো মিউজিয়ামটা। ঢুকেই দেখতে পাচ্ছি প্যাডক কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার আর অপূর্ব সুন্দর হাতের কাজের তৈরি কাঠের ঘর সাজানো জিনিস। এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দেখে মানে অসাধারণ লাগছে, মনে হচ্ছে প্রায় সবই বাড়ি নিয়ে চলে যাই কিন্তু কিছু করার নেই, এখান থেকে কিন্তু কিছুই বিক্রি হয় না, সব কিছু এখানকার ওয়ার্কশপে তৈরি আর এখানে শুধুমাত্র সাজানোর জন্য রাখা রয়েছে। এখানে কি কাঠ দিয়ে কি কি তৈরি হয় তোমরা দেখো, এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। কাঠের তৈরি সুন্দর সুন্দর জিনিস দেখে মিউজিয়ামে সকলেরই কিনতে ইচ্ছা করবে, আর তাই জন্য ঠিক তার পাশেই রয়েছে একটা কাঠের তৈরি জিনিসের শপ, এবং এইখানে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো সমস্তই এখানকার ওয়ার্কশপে তৈরি। আর আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা এখানে আসলে অনায়াসে এখান থেকে জিনিস কিনতে পারবে। গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং। আমরা নর্থ আন্দামান ট্যুর কমপ্লিট করে দুপুরবেলা ফিরলাম, আর দেখলে তোমরা আমরা গিয়েছিলাম চাথাম সমিল, তার সাথে আমরা গিয়েছিলাম মাউন্ট হ্যারিয়েট, দুটো ঘুরে আমরা হোটেলে ফিরলাম। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিলো। তারপর আমরা বিশেষ কিছু আর ব্লগ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। নর্থ আন্দামানের রাস্তা নর্থ সিকিমের থেকেও ভয়ঙ্কর, যেটা যা দেখলাম। তারপরে আমরা রেস্ট নিচ্ছিলাম, আর এখন ঘড়িতে বাজে 7:45 মতো। আজকে আমরা সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম, আর অসাধারণ ছিল। একটা কথা বলতে পারি যে আন্দামান যদি তোমরা ট্যুর করো, তোমরা আর কোথাও যাও না যাও, সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই তোমরা দেখো। গায়ে কাঁটা দেবে, গায়ে কাঁটা দেবে, মানে অন্যরকম ফিলিংস হবে যে কত কষ্ট করে এই স্বাধীনতা, সেটা সত্যি মানে একদম বুঝতে পারা যাবে। এক্স্যাক্টলি ফিল করা যাবে, আর এক একটা মিনিট প্রায় 1 ঘন্টার একটা শো হয়, তো এক একটা মিনিট তোমাদের এতটাই মানে ইনভলভ করে দেবে জিনিসটার মধ্যে, মানে বলতে গিয়েও গায়ে কাঁটা দিয়ে উঠছে। কষ্টের কথা শুনলে চোখে জল এসে যাবে যে কত কষ্ট করে এই স্বাধীনতা এসেছে আমাদের। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা যতই ভাষা দিয়ে ভালোবাসা দিয়ে বলি আর যাই দিয়ে বলি, সেটা হবে না। এগুলো ফিল করতে আবার দেখতে হবে, কথায় বোঝানো যাবে না। এক্স্যাক্টলি। তো সেই জন্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা কোথা থেকে টিকিট বুক করবে। 1 দিন 2 দিন আগে থেকে টিকিটগুলো বুক করতে হয়, নয়তো পুরো হাউসফুল থাকে। আর টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা পার হেড, তোমরা অবশ্যই দেখবে। আমাদের এই আন্দামান ট্রিপ প্রায় শেষের দিকে, তো তোমাদের একটা কথা আমি অবশ্যই বলে ঠিক করেছি, সেটা হলো যে তোমরা যদি আমাদের মতো আন্দামান ট্রিপ করতে চাও, তাহলে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এরকমভাবে ট্রিপ করতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, মানে মেনলি ঘুম আর টাইমে খাওয়া স্যাক্রিফাইস করে দিতে হবে, বিকজ আন্দামান বিশাল বড় জায়গা এবং অনেক কিছু দেখার মতন রয়েছে, এবং অনেক টাইমের ওপর ডিপেন্ড করছে অনেক কিছুই। 10-11 দিনে সম্ভব হয় না। হ্যাঁ, খুব রিল্যাক্সে যদি ঘুরতে চাও মোটামুটি 15-20 দিন তো লাগবেই। আমরা এই 10 দিনের ট্রিপেতে
প্রায় ম্যাক্সিমাম জায়গায় কভার করে নিয়েছি, কিন্তু তার জন্য আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়েছে আর অনেক ঘুম তো স্যাক্রিফাইস করতেই হয়েছে, বিকজ অনেক ভোরবেলা উঠে এখানে সব কিছু ট্রিপগুলো করতে হয়, বিকজ সানরাইজ দেখা থেকে শুরু করে আর বারাটাং এই সমস্ত জায়গা তুমি ভোরবেলা ছাড়া হবে না, তোমাকে রাত্রিবেলা বেরোতে হবে। তো সেই জন্য ঘুম স্যাক্রিফাইস করতেই হবে এবং অনেক সময় টাইমে খাওয়া দাওয়া, আরাম স্যাক্রিফাইস করতে হবে, টাইমে খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করতে হবে। আর এটা কিন্তু খুব একটা মানে রিল্যাক্স জার্নি নয় একদমই। সেই হিসাবেই তোমরা তোমাদের ট্রিপটাকে প্ল্যান করবে। আর তবে এটা স্যাক্রিফাইস মনে হলে সেটা স্যাক্রিফাইস, বিকজ এর এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি এবং সেইটা দেখে সত্যি মন ভরে গেছে। তখনই মনে হয়নি যে সত্যি খুব কষ্ট করতে হচ্ছে বা স্যাক্রিফাইস করতে হচ্ছে, এটা কখনই মনে হয়নি। মানে আন্দামানের সৌন্দর্য তোমাকে সব কিছু ভুলিয়ে দেবে। আজকের দিনটা খুব ভালো গেল, আমরা আজকে অনেক জায়গা ঘুরলাম, খুব আনন্দ করলাম। এবার আমরা হোটেলে চলে যাচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করো। আর যারা এই এপিসোডটা প্রথমবার দেখছো তাদের রিকোয়েস্ট করবো যে তোমরা ডে 1 থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন এখান থেকেই ব্লগ শেষ করছি। তো গুড নাইট, টাটা।